আজকে আমরা ক্লজ করব, কারণ এর আগে তোমাদেরকে ফ্রেজ পড়িয়েছি। আজকে পড়াবো ক্লজ। ফ্রেজ এবং ক্লজ মেইন যে পার্থক্যটি তা হলো ফাইনাইট ভার্বের। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটিকে আমরা ক্লজ বলবো, ফাইনাইট ভার্ব না থাকলেই ফ্রেজ বলবো। অ্যাটলিস্ট দুটো শব্দ হলেই ফ্রেজ বা ক্লজ যে কোনোটি হয়ে যেতে পারে। তো যা আলাদা করে এই দুটোকে তা হলো ফাইনাইট ভার্ব। দেখো যে ক্লজ, একটা সেন্টেন্সে একটি ক্লজ থাকতে পারে, একাধিক ক্লজও থাকতে পারে। এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি, উই বট আ নিউ মোটরসাইকেল, হি বট আ নিউ মোটরসাইকেল, এখানে সেন্টেন্স একটি, ক্লজও একটি। বাট এখানে খেয়াল করো যে উই বট আ নিউ মোটরসাইকেল, বাট হি বট আ নিউ মোটরসাইকেল, বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড অন। এখানে সেন্টেন্স একটি, বাট ক্লজ দুটি। একটি সেন্টেন্স, দুটি ক্লজ। তো এই ক্লজ গুলোকে তিন ভাগে ভাগ করা হয়: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। একটি ক্লজের তিনটি নাম, তিনটি নামই তোমাদের মনে রাখতে হবে। তারপর ডিপেন্ডেন্ট অথবা সাব অর্ডিনেট ক্লজ, এরপরে কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সাব অর্ডিনেট কনজাংশন যেগুলো, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমাদের যে কনজাংশন নোট দিয়েছি, অর্থাৎ নাউনের যে নোটটা দিয়েছি, এখানে কনজাংশনের চ্যাপ্টারে গিয়ে ক্লাসিফিকেশনটা দেখবে যে সাব অর্ডিনেট কনজাংশন কোন কোনগুলো, কোঅর্ডিনেট কনজাংশন কোন কোনগুলো। তো সাব অর্ডিনেট কনজাংশনের পরে যে ক্লজটা থাকে এটিকে আমরা সাব অর্ডিনেট ক্লজ বলি। কোঅর্ডিনেট কনজাংশনের পরে যেটি থাকে তা হলো কোঅর্ডিনেট ক্লজ। এখানে খেয়াল করো, উই ভিজিটেড ঢাকা ইন অক্টোবর অ্যান্ড উই ভিজিটেড রংপুর ইন নভেম্বর। দুটো আলাদা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা ক্লজ। কিন্তু যখন এই দুটোকে আমরা এন্ড দ্বারা যুক্ত করছি, উই ভিজিটেড ঢাকা ইন অক্টোবর অ্যান্ড দেন উই ভিজিটেড রংপুর ইন নভেম্বর, তখন প্রথমটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং পরেরটি হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয়েছে। একইভাবে উই আর হ্যাপি আপন ইয়োর অ্যারাইভাল, এটি প্রিন্সিপাল ক্লজ। বার থেকে শেষ পর্যন্ত এটি হলো কোঅর্ডিনেট ক্লজ। তারপর ডিপেন্ডেন্ট অথবা সাব অর্ডিনেট ক্লজ। এক্ষেত্রে সাব অর্ডিনেট যে কনজাংশন গুলো আছে, যেমন সিন্স, অ্যাজ, হোয়েন, বিফোর, আফটার, দো, অলদো, ইফ, সো ডট ডট দ্যাট, তারপর লেস্ট, এই টাইপের কনজাংশন গুলো তোমরা দেখে নিও বইয়ে, নোটে দেয়া আছে, আমার ওই নোটটা একটু দেখে নিও। আই স আ পোর বয় হু ওয়াজ হাংরি, এই যে হু থেকে শেষ পর্যন্ত এটি হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। একইভাবে শি ওয়েন্ট টু বেড আফটার শি হ্যাড ওয়াচড দ্য শো, এখানে আফটার থেকে শেষ পর্যন্ত এটি হলো সাব অর্ডিনেট ক্লজ। প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আর দ্বিতীয়টি হবে অ্যাডভার্ব ক্লজ। এরপরে কোঅর্ডিনেট কনজাংশন, যেমন এই যে এন্ড, অর, সো, বাট, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এগুলো যদি থাকে তাহলে এর পরের সেন্টেন্সটিকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো থাকলে পরের সেন্টেন্সটি হবে কোঅর্ডিনেট ক্লজ। এখানে বাটের পরে বাট কোঅর্ডিনেট কনজাংশন, এর পরের সেন্টেন্সটি কোঅর্ডিনেট ক্লজ। একইভাবে এন্ড কোঅর্ডিনেট কনজাংশন, পরের সেন্টেন্সটি কোঅর্ডিনেট ক্লজ। তারপরে ইয়ের থেকে শেষ পর্যন্ত কোঅর্ডিনেট ক্লজ, অর থেকে শেষ পর্যন্ত কোঅর্ডিনেট ক্লজ। এখন মেইনলি যেটি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সাব অর্ডিনেট ক্লজটাকে তিন ভাগে ভাগ করলে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ এগুলো পাবো। তো নাউন ক্লজ কি হবে? জাস্ট লাইক নাউন ফ্রেজ যেভাবে তোমরা শিখেছো যে ইড বসানো যায়, ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যায়, ক্লজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হু দ্বারা কোশ্চেন করা যাবে, হুম দ্বারা কোশ্চেন করা যাবে, হি বা হিম বসানো যাবে, এরকম হবে। যেমন এখানে দেখো যে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, অর্থাৎ ইট ইজ নট নোন আমরা বলতে পারছি, বা হোয়াট ইজ নট নোন,
ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এটি নাউন ক্লজ। হাউ দ্য ম্যান ডাইড ইজ আ মিস্ট্রি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, এখানেও ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। অর্থাৎ তুমি এই অংশটুকুকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবে, ইট বসাতে পারবে। সো এটি হয়ে গেল নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে। এরপরে আমরা দেখব ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। যেমন আই নো দ্যাট হি ইজ থরলি অনেস্ট, এখানে বলতে পারি আই নো ইট, অথবা অথবা আই নো দ্যাট হি হ্যাজ পাসড, তাহলে আই নো ইট। আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আই ডোন্ট নো ইট। নোবডি নোজ ওয়েন হি উইল কাম, নোবডি নোজ ইট। তো এভাবে তোমার ইট বসানো যাবে বা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যাবে, সবগুলোর ক্ষেত্রেই তাই। তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা এখানে নাউন ক্লজকে পাচ্ছি। একইভাবে অনেক সময় আমরা দেখি যে ভার্বের পরে দুটো করে অবজেক্ট আছে। হি আস্কড মি হোয়েদার আই উড হেল্প হিম, তাহলে মি একটা অবজেক্ট আর হোয়েদার আই উড হেল্প হিম আরেকটি অবজেক্ট, তো দুটো অবজেক্ট আছে। তো মি তো এমনিতেই এটি ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক একটা অবজেক্ট, আর এখানে এই ক্লজটি বস্তুবাচক অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা চাইলে ইট বসাতে পারি, হি আস্কড মি ইট, হি আস্কড ইউ হোয়াট, তো ইট বসাতে পারবে, হোয়াট দ্বারা কোশ্চেন করতে পারবে। তারপরে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, এই যে ইন একটি প্রেপোজিশন, এর অবজেক্ট হিসেবে কাজ করছে হোয়াট ইউ সে। তো এই হোয়াট ইউ সে এটি হচ্ছে ইন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই অ্যাম গোয়িং টু সে, এই যে টু প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এটি নাউন ক্লজ। ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, তাহলে ওয়ান প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এটি নাউন ক্লজ। এভাবে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ হবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো মিসিং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। যেমন এই যে এই শব্দগুলো তোমরা যখন পাবে, সরি, সরির পরে ফর, এই যখন তুমি সরি শব্দটার পরে একটা ক্লজ নিয়ে আসবে, তখন ফর প্রেপোজিশনটা উঠে যাবে, এটার ব্যবহার হবে না। একইভাবে আফ্রেড এর পরে অফ, শিওর এর পরে অফ, কিন এর পরে অ্যাবাউট, তারপরে হোপফুল এর পরে অফ, এই প্রেপোজিশন গুলো উঠে যাবে। সরাসরি তুমি সরি, শিওর, আফ্রেড, কিন, হোপফুল এই শব্দগুলো পাবে, এরপরে একটা ক্লজ পাবে। এই ক্লজটাই হবে মিসিং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তো উই ফেল্ট সরি দ্যাট উই লস্ট দ্য গেম ক্রসিংলি, তাহলে এখানে ফরটা উঠে গেছে। আমরা যদি সেন্টেন্সটা এভাবে বলি, উই লস্ট দ্য গেম ক্রসিংলি অ্যান্ড উই ফেল্ট সরি ফর ইট, এই ক্ষেত্রে আমাকে আবার ফর নিয়ে আসতে হবে। যখন আমি ক্লজটাকে বাদ দিয়ে দিব, তখন ফর আনতে হবে। দ্য স্টুডেন্ট ওয়াজ আফ্রেড বা শিওর দ্যাট হি উড ফেইল, তাহলে দ্য স্টুডেন্ট উড ফেইল অ্যান্ড হি ওয়াজ শিওর অফ ইট, যখন তুমি ক্লজ সরিয়ে দিবে আবার অফ আনতে হবে। তো যাই হোক, তো এই নাউন ক্লজ এগুলোর পরে লিখতে গেলে প্রেপোজিশন গুলো উঠে যায় এবং নাউন ক্লজ ওই প্রেপোজিশনের জায়গায় বসে, এই জন্য এগুলোকে বলা হয় মিসিং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এবার আসো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। যেমন মাই স্যাটিসফ্যাকশন ইজ, এতটুকু যদি আমরা বলি, তাহলে মাই স্যাটিসফ্যাকশন এই সাবজেক্টটা তার অর্থ কমপ্লিট করতে পারে না। এর অর্থটাকে কমপ্লিট করানোর জন্য আমাদের বলতে হচ্ছে দ্যাট আই ট্রাইড টু দ্য লাস্ট, তাহলে দ্যাট আই ট্রাইড টু দ্য লাস্ট এটি সাবজেক্টকে কমপ্লিট করে হয়ে গেল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং তোমরা চাইলে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারো। যেমন হোয়াট ইজ ইউর স্যাটিসফ্যাকশন, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, কোশ্চেন করতে পারো হোয়াট ইজ দিস। মাই গ্রেট ফেয়ার ইজ দ্যাট হি মে ফেইল, কোশ্চেন করতে পারো হোয়াট ইজ ইউর গ্রেট ফেয়ার। তো এভাবে সাবজেক্টকে কমপ্লিট করে এগুলো হয়ে গেল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা চাইলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও লিখতে পারি। যেমন মাই ফ্রেন্ড ক্যান কল মি হোয়াট এভার দে ওয়ান্ট, তো এই যে হোয়াট এভার দে ওয়ান্ট
এটি কি করছে, মি কে কমপ্লিট করছে। শুধু যদি বলি মাই ফ্রেন্ডস ক্যান কল মি, তাহলে তোমার কোশ্চেন থেকে যাচ্ছে তোমার বন্ধুরা তোমাকে ডাকতে পারে, কি ডাকতে পারে। তার উত্তরে তুমি বলছো হোয়াট এভার দে ওয়ান্ট। আবার নিচেরটা দেখো, 2 নাম্বার, দে ইলেক্টেড মি। এতটুকু যদি আমরা পড়ি, দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করলো। কোশ্চেন থেকে যায় যে তোমাকে কি নির্বাচিত করলো। তার উত্তরে তুমি দিয়ে দিচ্ছ যে হোয়াট আই ডিডেন্ট ওয়ান্ট টু বি, আমি যা হতে চাইনি। এটা তোমরা করেছো যে ফ্যাক্টিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, তারপরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন ক্লজকে পেতে পারি। তারপরে দেখো যে অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ, যেমন কোন সেন্টেন্স যদি ইট দ্বারা শুরু হয়, তাহলে নর্মালি ওই ইট এর জায়গায় ক্লজকে বসিয়ে দিলে সেন্টেন্সের মিনিং মিলে যাবে। যেমন ইট ইজ আ মিস্ট্রি, এতটুকু যদি আমরা পড়ি, তাহলে ইট কিন্তু কমপ্লিট মিনিং দিতে পারছে না। কমপ্লিট মিনিং পাওয়ার জন্য আমাকে হোয়ার হি ওয়ার্কস এতটুকু পড়তে হচ্ছে। আর এই হোয়ার হি ওয়ার্কস এটা যদি ইটের জায়গায় বসিয়ে দিই, মিনিং মিলে যাবে। দেখো, হোয়ার হি ওয়ার্কস ইজ আ মিস্ট্রি। এরকম এই যে 6, 7 এই সেন্টেন্স গুলোও দেখো যে ইট ইজ ফেয়ার দ্যাট, এতটুকু যদি পড়ি ইট ইজ ফেয়ার, তাহলে ইটের কমপ্লিট মিনিং আসে না। যে এটি ভয়, কোশ্চেন থাকে কি ভয়, ভয়টা কিসের। যখন তুমি পড়ছো দ্যাট হি উইল নট কাম, তখন গিয়ে ইটের অর্থটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এই ইটের অর্থ পরিপূর্ণ করার জন্য বা ইটের পরিচয় তুলে ধরার জন্য যে ক্লজটা ব্যবহার করা হচ্ছে, সেটি নাউন ক্লজ। ইন শর্টে মনে রাখার উপায়, কোন সেন্টেন্স যদি ইট দ্বারা শুরু হয়, এই সেন্টেন্সের শেষে যে ক্লজ থাকবে সেটি নাউন ক্লজ, যে ফ্রেজ থাকবে সেটি নাউন ফ্রেজ। আচ্ছা, এই গেল তোমাদের নাউন ক্লজ। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, যারা অনলাইনে অলরেডি আসো এবং যারা ক্লাসে আসো। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে সেটিও বলো 2-1 জন, যে না সমস্যা নাই, ওকে। তাসমিম ঠিক আছে তো? ভালো করে বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এছাড়াও ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা রেকর্ডিং থেকেই ক্লাসটা বারবার দেখতে পারবে। আমার মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। আর সমস্যা হলে আমি আবারও বুঝিয়ে দিব। এবার আমরা দেখব যে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্যটা। এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো যে আই নো হু কল্ড ইউ ইয়েস্টারডে। নো ভার্বের সরাসরি অবজেক্ট হবার কারণে এটিকে আমরা নাউন ক্লজ বলছি। কিন্তু এখানেও একই জিনিস ব্যবহার করেছি, হু কল্ড ইউ ইয়েস্টারডে, এখানেও আছে হু কল্ড ইউ ইয়েস্টারডে, বাট এটিকে অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। কেন বলছি? কারণ হু এর আগে তার অ্যান্টিসিডেন্ট দা বয় আছে। এই যে হু রিলেটিভ প্রোনাউনটা আমি যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহার করেছি, তাকে আমি সরাসরি সামনে রেখে দিলাম। এই কারণে এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। যখন তুমি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট সামনে রাখবে, তখন ওই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি দেখা যায় যে না, ক্লজটা সরাসরি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে হবে নাউন ক্লজ। ভালো করে বুঝে নাও যে এখানে হু কল্ড ইউ ইয়েস্টারডে নো ভার্বের সরাসরি অবজেক্ট, এই কারণে এটি নাউন ক্লজ। এখানে হু কল্ড ইউ ইয়েস্টারডে এর আগে একটি নাউন আছে, এই নাউন থাকার কারণে এটিকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। একইভাবে হোয়েন নোজ ভার্বের সরাসরি অবজেক্ট, এটি নাউন ক্লজ। এখানে হোয়েন এর আগে অ্যান্টিসিডেন্ট আছে দি টাইম, এখানে হোয়ার একটি নাউন ক্লজ। এই জায়গায় আমরা হোয়ার দেখতে পাচ্ছি যে হোয়ার এর আগে দা প্লেস অ্যান্টিসিডেন্ট আছে, সো এটি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে হোয়াই, এটি নাউন ক্লজ নো ভার্বের অবজেক্ট হিসাবে। এখানে আমরা হোয়াই এর অ্যান্টিসিডেন্ট পাচ্ছি দা রিজন, দ্য রিজন, এই কারণে এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। একইভাবে আই ডোন্ট নো হাউ হি ডিড ইট, নো ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। আর এখানে হাউ এর অ্যান্টিসিডেন্ট আছে দা ওয়ে, এই জন্য এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি এটি ক্লিয়ার তোমাদের। এখানে মেইন যে সমস্যাটা হয়, এই অ্যাপোজিশনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের একটু ঝামেলা লাগে এই জায়গায় এসে। কারণ
এই পাশে যে সেন্টেন্স গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু কালার যদি চেঞ্জ করে দিই এগুলো, যে এগুলো সবগুলো হচ্ছে নাউন ক্লজ, আর এই পাশে যেগুলো আছে এগুলো সবগুলো হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কোশ্চেন হলো কেন, কারণ এখানে তো দেখতে পাচ্ছি দা নিউজ দ্যাট, এখানেও আছে দা নিউজ দ্যাট, তাহলে এটি নাউন ক্লজ কেন হবে আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ কেন হবে? এই পার্থক্যটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গায় যদি আমি দ্যাট কে বাদ দিয়ে দেই, তাহলে হি হ্যাজ ডাইড কমপ্লিট মিনিং দিতে পারবে, কোনো সমস্যা হবে না। হি হ্যাজ ডাইড কমপ্লিট মিনিং দিতে পারবে। দেখো, হি হ্যাজ ডাইড, সে মারা গিয়েছে, আমার আর নতুন করে জানার কিছু নাই, এই সেন্টেন্সটা কমপ্লিট মিনিং দিতে পারছে। বাট ওই পাশে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, এখানে যদি দ্যাটটাকে বাদ দিয়ে দাও, ইউ হার্ড ইয়েস্টারডে কমপ্লিট মিনিং দিতে পারছে না, কারণ তুমি গতকাল শুনেছিলে, তোমার কোশ্চেন থাকবে কি শুনেছিলে। তার মানে ইউ হার্ড ইয়েস্টারডে, এই সেন্টেন্সটি কমপ্লিট মিনিং দিতে পারছে না। কমপ্লিট মিনিং এর জন্য আমাকে দ্যাট এর পরিবর্তে যে আমি নিউজ ব্যবহার, এই যে দা নিউজের পরিবর্তে যে দ্যাট ব্যবহার করেছে, আমাকে ওখানে আবার দা নিউজ লিখে দিতে হবে। ইউ হার্ড দ্য নিউজ ইয়েস্টারডে, অথবা ইউ হার্ড ইট ইয়েস্টারডে, কিছু একটা লিখতে হবে। দ্যাট কে যখন আমি বাদ দিচ্ছি, তখন আমাকে একটা নাউন বা প্রোনাউন এনে দিতে হবে, তাহলে এই সেন্টেন্সের মিনিং কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দ্যাট বাদ দিলেও কিছু যায় আসে না, দ্যাট বাদ দিয়েও এর সেন্টেন্সের অর্থ কমপ্লিট হচ্ছে। তাহলে এটা সহজে বুঝবে কি করে, যে লিঙ্কার বাদ দিলেও যদি ক্লজের অর্থ ঠিক থাকে, তখন হবে সেটি অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ, আর লিঙ্কার বাদ দিলে যদি অর্থ ঠিক না থাকে, তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কোশ্চেন হলো এইরকম কেন হয়? কারণ হলো, এই নাউন ক্লজের ক্ষেত্রে যে দ্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি কনজাংশন, এবং নাউন ক্লজে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে, এই ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব। আর অ্যাডজেক্টিভ ক্লজে যে দ্যাটটা দেখতে পাচ্ছ, এই দ্যাটটা হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, এবং এখানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো তোমরা যারা আজকে ক্লাস করছো, রুমে রুমে যারা আছো, ক্লজের নোট রুমে আছে, যারা যারা ভর্তি হয়েছো, আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বলে দিব ক্লাস শেষে তোমরা অবশ্যই এই ফ্রেজ ক্লজ এগুলোর নোট আছে, এই নোটগুলো তোমরা সংগ্রহ করে নিও আজকে। আচ্ছা, তারপরে দেখো, দা নিউজ দ্যাট হি কেম ব্যাক, এই যে দ্যাট কে বাদ দিলে হি কেম ব্যাক এর কমপ্লিট মিনিং থাকে। আবার দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট, আমি যদি দ্যাট বাদ দিয়ে দেই, হি ইজ অনেস্ট কমপ্লিট মিনিং দিতে পারে। তো এই জন্য এগুলোকে আমরা অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ বলবো। তোমরা মাস্টারের বই অবশ্যই দেখবে, মানে এই আজকে ক্লাসের পরে রেনার মার্টিনের এক্সারসাইজ গুলো দেখি, যদি করানো সম্ভব হয় করে দিব, আর না হলে রেনার মার্টিনের এক্সারসাইজ গুলো করতে হবে আর মাস্টারের বই দেখতে হবে, তাহলে এই কনসেপশন গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, দ্যাট যখন নিজে সাবজেক্ট হিসেবে থাকবে তখন এমনিতেই অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে ওয়াল দ্যাট গ্লিটার্স, এখানে দ্যাট যখন দেখবে যে সাবজেক্ট হিসেবে আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট অবজেক্ট হিসেবে থাকলে সেই ক্ষেত্রে চিন্তা করবা যে দ্যাট বাদ দিলে মিনিং থাকে কি না, যদি থাকে নাউন ক্লজ, না থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। এই তো এই ছিল পার্থক্য এই দুটোর মধ্যে। তারপরে আরেকটি ছিল, সেটি হলো যে আইডেন্টিফাইং, ডিফাইনিং, রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটি নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, নামটা মনে রাখতে হবে কিন্তু। যে তুমি, তোমাকে পড়ালাম আমি অ্যাডজেক্টিভ ক্লজ, পরীক্ষায় গিয়ে দেখছো যে অপশনে অ্যাডজেক্টিভ ক্লজ নাই, রিলেটিভ ক্লজ আছে, তাহলে রিলেটিভ ক্লজ তোমার উত্তর হবে, কারণ একই কথা, একটি টার্মে দুটি নাম। তো এখানে আইডেন্টিফাইং, ডিফাইনিং বা নন আইডেন্টিফাইং, নন ডিফাইনিং, এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। যদি কমা না থাকে, কমা না থাকলে সেটিকে আমরা বলবো আইডেন্টিফাইং বা ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর যদি কমা থাকে ক্লজের, এই অ্যাডজেক্টিভ ক্লজের আগে পরে কমা পাচ্ছ, তাহলে সেটি হয়ে যাবে নন ডিফাইনিং বা নন আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ। একটু পার্থক্য থাকে কমা থাকা এবং না থাকার মধ্যে। যেমন আহ একটা সেন্টেন্স দেখিয়ে দেই, এটা দেখো, মাই ব্রাদার হু ইজ এ ডক্টর হ্যাজ গান টু আমেরিকা। তার মানে যখন কমা থাকে না, অনেকের মধ্য থেকে একজনকে বোঝানো হয়।
তো এই বক্তা যে কথাটি বোঝাতে চাচ্ছে যে আমার কয়েকজন ভাই আছে, এই কয়েকজন ভাইদের মধ্যে একজন ডাক্তার, এবং এই ডাক্তার ভাই আমেরিকায় গেছে। তার ভাই কিন্তু কয়েকজন, একটা না। আর 11 নম্বরে এই পাশে যেটি দেখতে পাচ্ছ কমা দেয়া আছে, এই ক্ষেত্রে উনি বোঝাতে চাচ্ছেন যে আমার একজন ভাই আছে, একটাই ভাই, এখানে ভাই বেশি না, একজনই ভাই আছে। ওই ভাই সম্পর্কে সে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে আমার ভাই যে একজন ডাক্তার। এখানে মিনিং হলো আমার ভাই যে একজন ডাক্তার। আর এখানে হচ্ছে আমার ভাইদের মধ্যে থেকে, আমার ভাইদের মধ্যে যে ডাক্তার, তার মানে কয়েকজন ভাই। তো যদি তোমাকে বলে নন ডিফাইনিং বা নন আইডেন্টিফাইং, তাহলে এই ক্ষেত্রে কমা, আগে পরে কমা আছে, এটি তোমার উত্তর হবে। পরীক্ষায় আসে এভাবে, নিচের সেন্টেন্স গুলোর মধ্যে কোথায় নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয়েছে, তাহলে অপশনে তোমাকে দেখতে হবে কোন ক্লজের আগে এবং পরে কমা আছে, অর্থাৎ কোথায় কমা ব্যবহার করা হয়েছে, সেটি তোমার উত্তর হবে। আর যদি বলে ডিফাইনিং বা আইডেন্টিফাইং, তার মানে যেখানে কমা নাই সেটি তোমার উত্তর হবে। এই, তাহলে কমা না থাকলে অনেকের মধ্য থেকে একজনকে বোঝায়, কমা থাকলে একজন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া হয়। তোমাদের পড়ালাম আমি অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজ। এবার আমরা দেখব অ্যাডভার্ব ক্লজ। তারপরে অ্যাডভার্ব ক্লজ পড়িয়ে এরপরে এক্সারসাইজ করে দেব। অ্যাডভার্ব ক্লজ তোমরা একটু ওই যে কনজাংশনের যে চ্যাপ্টারটা, সেখানে গিয়ে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো অবশ্যই দেখে নিবে। সাবঅর্ডিনেট কনজাংশনের পরে যে ক্লজটা থাকে সেটি অ্যাডভার্ব ক্লজ। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্ব অফ প্লেস, যেটিকে হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারবে। অ্যাডভার্ব অফ প্লেস শুরু হয় হোয়ার দিয়ে, হোয়ার ইভার দিয়ে, হোয়েন্স দিয়ে। তো হোয়ার দেয়ার আর কম্পিউটার্স, দেয়ার ইজ মাইক্রোসফট সফটওয়্যার। এই যে হোয়ার দ্বারা যুক্ত হয়েছে দুটো সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ, আর অপর যে সেন্টেন্সটি থাকছে এটি প্রিন্সিপাল ক্লজ। তারপরে অ্যাডভার্ব অফ টাইম হোয়েন দ্বারা কোশ্চেন করতে পারবে, এবং এক্ষেত্রে এই কনজাংশন গুলো তোমরা পাবে অ্যাডভার্ব অফ টাইম এর ক্ষেত্রে। অর্থাৎ যে ক্লজটা শুরু হবে এই কনজাংশন গুলো দিয়ে, সেই ক্লজটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার, এই যে হোয়েন আই ওয়াজ দেয়ার, এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখানে তোমার কোশ্চেন থাকতে পারে যে কি ব্যাপার, ভার্বের পরে তো এখানেও পাচ্ছি, নাউনের ক্ষেত্রেও তো ভার্বের পরে পেলাম, তাহলে ওখানে নাউন ক্লজ বলছি, এখানে অ্যাডভার্ব ক্লজ বলছি কেন? কারণ ওখানে তোমার ছিল ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। আর এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এই কনসেপশনটা মাথায় রাখতে হবে। তারপরে এখানে দেখো যে কজ, রিজন অর ইফেক্ট ওয়াই দ্বারা কোশ্চেন করতে পারবে। এই ক্ষেত্রে এই কনজাংশন গুলো ব্যবহার করা হবে। এরপরে যে সেন্টেন্সটি সেটি হবে অ্যাডভার্ব ক্লজ অফ কজ, রিজন বা ইফেক্ট। যে হি ক্যানট কাম বিকজ হি ইজ ইল, এই যে বিকজ হি ইজ ইল, হোয়াই দ্বারা কোশ্চেন করতে পারো। পারপাস, এটিকেও হোয়াই দ্বারা কোশ্চেন করতে পারবে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট বা লেস্ট দ্বারা হবে। যেমন উই রিড দ্যাট উই মে লার্ন, এখানে হোয়াই দ্বারা কোশ্চেন করতে পারবে। ম্যানার, হাউ দ্বারা কোশ্চেন করতে পারবে। ম্যানারের ক্ষেত্রে এই কনজাংশন গুলো ব্যবহার করা হবে। আলমগীর প্লেস অ্যাজ হি ইউজুয়ালি ডাস, এই যে হাউ, হাউ দ্বারা কোশ্চেন করতে পারবে এই অংশটুকুকে। তারপরে কন্ডিশন, কন্ডিশনের ক্ষেত্রে ইফ, ইভেন ইফ, অনলি ইফ, আনলেস, ইন কেস। তারপরে ওয়েদার, আনকন্ডিশন, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, সাপোজিং দ্যাট, এই কনজাংশন গুলো ব্যবহার করা হবে। যেমন ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কুল। তারপরে সাপোজিং, কনসেশন অথবা কন্ট্রাস্ট, এই ক্ষেত্রে এই কনজাংশন গুলো আমরা ব্যবহার করব। তো দো আই এম পোর আই এম অনেস্ট, এই যে দো ব্যবহার করা হয়েছে, দো, অলদো, ইভেন দো, এগুলো আসে। রেজাল্ট অথবা কনসিকুয়েন্স, সেক্ষেত্রে এই কনজাংশন গুলো ব্যবহার করব। যেমন হি ইজ সাচ আ গুড ম্যান দ্যাট, যদি দুটো জোড়া থাকে, সোর সঙ্গে দ্যাট আছে, তাহলে তোমার ক্লজটা হবে পরে দ্যাট থেকে, এখান থেকে ক্লজ, এখান থেকে ক্লজ, সো থেকে নয় কিন্তু, দ্যাট থেকে। কারণ সো তো কি, সো হচ্ছে অ্যাডভার্ব, আর দ্যাট হচ্ছে কনজাংশন। তোমার ক্লজ শুরু হবে কনজাংশন দিয়ে। কম্পারিজন বা ডিগ্রি, বা এটার আরেকটা নাম আছে এক্সটেন্ট। তো এক্ষেত্রে হি ইজ ওল্ডার দেন, দেন থেকে শেষ পর্যন্ত। নো অন ক্যান রান ফাস্টার
দেন রামা, এই যে দেন থেকে শেষ পর্যন্ত। তো এই ছিল তোমাদের ক্লজ। এখন একটু এক্সারসাইজ করব, এক্সারসাইজ করলে আমার মনে হয় কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বোঝানো আমার শেষ, একটু এক্সারসাইজ করে নেই। লাইনে থাকো সবাই। এই এই দুইটা কি মোবাইল দেখে নাকি ক্লাস করে? হ্যাঁ, সৌরভ আর তাসিন, তোমরা কি করো? হ্যাঁ, আর বইয়ের উপরে যে মোবাইল ছিল সেটা দেখাচ্ছ না? একটু দাঁড়াও তোমাদের। রেনাল মার্টিন থেকে তোমাদের এক্সারসাইজ গুলো করে দেই, এক্সারসাইজ গুলো করে দিলে তখন সুবিধা হবে, আর ঝামেলা হবে না, একবারে শেষ হয়ে যাবে। এরপরে মাস্টারের বইয়ে গিয়ে অবশ্যই পড়বে। মাস্টারের বইয়ে ক্লাস আছে 613 নাম্বার পেজ, পেজ নাম্বারটা একটু লিখে রাখো। 605 নাম্বারে গিয়ে ফ্রেজ পাবে, আর 613 নাম্বারে গিয়ে ক্লজ পাবে। আচ্ছা, এই যে যাদের বই আছে বাবা, বই বের করে নাও। চ্যাপ্টার নাম্বার 3, সাদা কালো যাদের, তারা বের করবে 165 দিকে পেজ সম্ভবত। তোমরা একটু এক্সারসাইজ নাম্বারে মিলিয়ে নিও, যে এক্সারসাইজ 22 নাম্বার এর নিচেই পাবে চ্যাপ্টার 3 ক্লাস। এখানে এই সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ এখন। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে কিনা একটু যে কেউ রেসপন্স করো, যে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি শুনতে পাচ্ছি না কার কথা। জি স্যার, হইছে। আচ্ছা, দেখো, এই যে দে রেস্টেড অ্যাট সানসেট, অ্যাট সানসেট এই শব্দটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তো এটা মেডিকেল কোশ্চেন হয়ে গেছে। আর হোয়েন ইভিনিং কেম, এটি অ্যাডভার্ব ক্লজ, কারণ এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, এই 23 নাম্বার সেন্টেন্সে হোয়ার এভার থেকে শেষ পর্যন্ত অ্যাডভার্ব ক্লজ, একটু ভালো করে খেয়াল করে নাও। হোয়ার এভার থেকে শেষ পর্যন্ত। তারপরে 2 নাম্বারে দেখো যে এখানে হোয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত হবে অ্যাডভার্ব ক্লজ। 3 নাম্বারে অ্যাডভার্ব ক্লজ হবে অ্যাজ থেকে শুরু করে, অ্যাজ থেকে শুরু করে শেষ পর্যন্ত। 4 নাম্বারে অ্যাডভার্ব ক্লজ হবে বিকজ থেকে শুরু করে দিস পর্যন্ত। 5 নাম্বারে অ্যাডভার্ব ক্লজ হবে এই কমা পর্যন্ত, অ্যাজ থেকে কমা পর্যন্ত। 6 নাম্বারে ইফ থেকে শুরু করে ইফ ইউ ইট টু মাস, মাস পর্যন্ত। 7 নাম্বারে হবে, আর একটু বড় করে দিন, 7 নাম্বারে হবে দো থেকে শেষ পর্যন্ত। 8 নাম্বারে টিল আই রিটার্ন, এতটুকু আমরা অ্যাডভার্ব ক্লজ করছি। তারপরে জাস্ট অ্যাজ হি এন্টার দ্য রুম, রুম পর্যন্ত। 10 নাম্বারে হোয়ার থেকে শেষ পর্যন্ত। 11 নাম্বারে হবে অ্যাজ থেকে শেষ পর্যন্ত। 12 নাম্বারে বিকজ থেকে শেষ পর্যন্ত। 13 নাম্বারে বিকজ থেকে শেষ পর্যন্ত। 14 নাম্বারে ইফ থেকে শুরু করে প্রমিস পর্যন্ত। 15 নাম্বারে ইফ থেকে শুরু করে শেষ পর্যন্ত। 16 নাম্বারে অ্যাজ পার অ্যাজ থেকে শেষ পর্যন্ত ধরতে পারো, তবে অ্যাটলিস্ট অ্যাজ থেকে শেষ পর্যন্ত দিলেও সেটিকে অ্যাডভার্ব ক্লজ ধরে নিবা। তারপরে সিন্স থেকে শেষ পর্যন্ত। 18 নাম্বারে হোয়ার থেকে শেষ পর্যন্ত। 19 নাম্বারে আনটিল থেকে শেষ। 20 নাম্বারে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, কমা পর্যন্ত। 21 নাম্বারে হবে দ্যাট থেকে শেষ পর্যন্ত। 22 নাম্বারে হোয়ার এভার ওয়ান গোজ, এতটুকু। 23 নাম্বারে হবে ইফ ইউ ডু নট হারি।
24 নম্বরে হবে সিন্স ইউ হ্যাভ অলরেডি ডিসাইডেড, এতটুকু। তো এগুলো গেল তোমাদের অ্যাডভার্ব ক্লজ। এবার আমরা দেখব একটু অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যে অ্যান্টিসিডেন্ট থাকবে, যেমন ম্যারি হ্যাড আ লিটল ল্যাম্ব, এই যে হুজ থেকে শেষ পর্যন্ত হবে। দেখো হুজের অ্যান্টিসিডেন্ট ল্যাম্ব আছে, তারপরে হুইজ থেকে শেষ পর্যন্ত হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এর অ্যান্টিসিডেন্ট মানি আছে। 3 নম্বরে দেখো দ্যাট আই লিভ ইন, এতটুকু খুব কেয়ারফুলি দেখতে হবে, এই কোশ্চেনটা হয়ে গেছে পরীক্ষায় আসছে, এটা 3 নাম্বারটা ভালো করে দেখো। দ্য হাউস দ্যাট আই লিভ ইন, তোমার অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে দ্যাট আই লিভ ইন। 4 নাম্বারটাও কোশ্চেন হয়ে গেছে পরীক্ষায়। 4 নম্বরের ক্লজ হলে এতটুকু, আই সার্ভে, একটু ডিফিকাল্ট। আই অ্যাম মোনার্ক অফ অল, এখানে দ্যাট উজ্জ আছে, দ্যাট আই সার্ভে, আমি তাদের সম্রাট যাদের আমি সেবা করি। তো দ্যাট আই সার্ভে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে 5 নম্বরে হুইজ থেকে শেষ পর্যন্ত। 6 নম্বরে 6 নম্বরে হবে দ্যাট বাইটস, এতটুকু দ্যাট বাইটস। 7 নম্বরে হবে দ্যাট থেকে শেষ পর্যন্ত। 8 নম্বরে দ্যাট থেকে শেষ পর্যন্ত। 9 নম্বরে হবে হোয়েন্স থেকে শেষ পর্যন্ত। 10 নম্বরে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে হু থেকে শেষ পর্যন্ত। আসলে সেন্টেন্সটা হবে এভাবে, মডার্ন ইংলিশে হবে দোজ হু ডাই ইন আ গ্রেট কজ নেভার ফেইল। 11 নম্বরে হবে হোয়ার থেকে শেষ পর্যন্ত। 12 নম্বরে দ্যাট ক্লাইম্বস টু হাই, এতটুকু। 13 নম্বরে, 13 নম্বর ভালো করে খেয়াল করো, এখানে রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে, অর্থাৎ যখন তুমি অবজেক্টের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবে, অবজেক্টের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে সেটি উজ্জ রাখা যায়। যে হেয়ার ইজ দ্য বুক, হেয়ার ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, এই দ্যাটটাকে তুমি উজ্জ রাখলে, বা হুইচ আই ওয়ান্ট উজ্জ রেখে দিলে সমস্যা নাই। তারপরে 14 নম্বরে হু থেকে শেষ পর্যন্ত। 15 নম্বরে হচ্ছে হোয়ার থেকে শেষ পর্যন্ত। 16 নম্বরে দ্যাট থেকে শেষ পর্যন্ত। 17 নম্বরে হু লিভ ইন গ্লাস হাউজেস, এতটুকু, এখান থেকে শুরু করে হাউজেস পর্যন্ত। তারপরে 18 নম্বরে দেখো দ্যাট থেকে শেষ পর্যন্ত হচ্ছে। 19 নম্বরে হু থেকে শেষ পর্যন্ত। এই সেন্টেন্সটি আসলে হওয়া উচিত এভাবে যে হি হু লাভস লাস্ট লাভস বেস্ট, কারণ কোন লেখক বা কবি গ্রামারকে প্রাধান্য না দিয়ে তারা তাদের ছন্দ অথবা আবেগকে প্রাধান্য দিয়ে লিখে থাকে। সো 100% গ্রামার তারা ফলো করবে না, তোমাকে বুঝিয়ে নিতে হবে। যদি পরীক্ষায় আসে এই সেন্টেন্সটি ঠিক এইভাবেই আসবে, তোমাকে বুঝতে হবে যে হু থেকে শেষ পর্যন্ত অ্যাডজেক্টিভ ক্লজ। 20 নম্বরে হ্যাথ, হ্যাথ মানে হচ্ছে হ্যাজ। আগে ওল্ড ইংলিশে এস এর জায়গায় টিএইচ ব্যবহার করা হতো, মডার্ন ইংলিশে আমরা এস ব্যবহার করি। তাহলে দ্যাট হ্যাজ হিজ কোয়ারেল জাস্ট, এতটুকু, এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটি আছে নাউন ক্লজ, এটা করে দেই তারপরে তোমাদের ছুটি। হ্যাঁ, নাউন ক্লজ দেখো এখানে দ্যাট ইউ হ্যাভ কাম, এই যে দ্যাট ইউ হ্যাভ কাম প্লিজ ভার্বের সাবজেক্ট হিসাবে এটি নাউন ক্লজ। ইট প্লিজেস মি বলতে পারো। আবার এখানে দেখো আই এক্সপেক্ট টু গেট আ প্রাইজ, এটি নাউন ফ্রেজ। আর আই এক্সপেক্ট ইট, এই যে আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, এটি হলো নাউন ক্লজ। সরাসরি আমরা এক্সারসাইজে যাই। নাউন ক্লজের 1 নম্বরে যেটি দেখো যে ওন্ডার ভার্বের অবজেক্ট হিসেবে হাউ থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ, ফেয়ার ভার্বের অবজেক্ট হিসেবে দেব থেকে শেষ পর্যন্ত, দ্যাট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 3 নম্বরে দ্যাট থেকে শেষ পর্যন্ত এটি নাউন ক্লজ। 4 নম্বরে দ্যাট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 5 নম্বরে থট ভার্বের অবজেক্ট হিসেবে দ্যাট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। তারপরে 6 নম্বরে দ্যাট ইউ শুড চিট মি, হার্টস ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। 7 নম্বরে দেখো যে হু থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ নোজ ভার্বের অবজেক্ট হিসাবে। 8 নম্বরে দ্যাট দ্য ক্লক, দ্যাট দ্য ক্লক হ্যাড স্টপড, স ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, স ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। দ্যাট ইউ শুড সে দিস, ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। এখানে সি ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ হাউ থেকে শেষ পর্যন্ত।
তারপর এখানে দেখো যে আর্ন ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ হোয়াট এভার আই ক্যান। 12 নম্বরে হোয়াট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 13 নম্বরে দ্যাট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ এক্সেপ্ট ভার্বের অবজেক্ট হিসাবে। 14 নম্বরে সি ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। 15 নম্বরে আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে হাউ থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 16 নম্বরে টু প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ওয়ার্ড থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 17 নম্বরে ইটের অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ। সরি, ইটের অ্যাপোজিশন হিসেবে ধরলে এটা পুরোটা ধরা লাগবে। তো নাউন ক্লজের ক্ষেত্রে হেয়ার ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ এটা বললেই হবে যে হেয়ার ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তারপরে নো ভার্বের অবজেক্ট হিসেবে হাউ থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। এরপরে 20 নম্বরে যে হোয়ার উই ওয়ার টু লজ দ্যাট নাইট, এই যে ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই পুরো অংশটুকু নাউন ক্লজ। বেকড ভার্বের অবজেক্ট হিসেবে দ্যাট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 21 নম্বরে এখানে দ্যাট উজ্জ আছে, আই থিঙ্ক দ্যাট দ্যাট উজ্জ আছে, ইউ থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 22 নম্বরে হোয়াট থেকে শেষ পর্যন্ত নাউন ক্লজ। 23 নম্বরে হাউ দ্য বার্গলার গট ইন ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তারপরে হোয়েদার হি উইল কাম, এই যে ইটের অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ। তোমরা চাইলে সেন্টেন্সটি এভাবেও বলতে পারো, হোয়েদার হি উইল কাম ইজ আনসার্টেইন। 25 নম্বরে নো ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তো এভাবে রেনা মার্টিনের যে কয়েকটা এক্সারসাইজ ছিল আমি বলে দিলাম, তোমাদের সমস্যা হবার কথা নয়। আর এরপরেও ক্লাসটা রেকর্ডেড ক্লাস, আমি তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিব, এটি তোমরা আবারও দেখে নিও। কারো কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করবে। আর যারা রুমে আছো এখন, আমার অ্যাসিস্ট্যান্টকে বলো যারা ভর্তি হয়েছো ওই ফ্রেজ এবং ক্লজের নোটটা নিয়ে নাও। আর পাশাপাশি সামনের দিন তোমাদের পরীক্ষা থাকছে, অবশ্যই ভালো করে পড়ে আসবে। কারণ কোশ্চেন খুব যাচাই বাছাই করে আমি সিলেক্ট করছি। তো তুমি যদি ভালো করে পড়ে না আসো তাহলে সেগুলো উত্তর করতে পারবে না। যেভাবে পড়াচ্ছি, যে বইগুলো থেকে পড়াচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের এক্সারসাইজ করে আসতে হবে যাতে করে এগুলো উত্তর করতে পারো। তো আজকে এই পর্যন্ত। আর সিলেবাস, আগামী পরীক্ষার সিলেবাস তোমাদের গ্রুপে দেয়া আছে, গ্রুপ থেকে দেখে নিবে। তো আজকে এই পর্যন্ত। আগামী দিন পরীক্ষা দিতে তোমরা সবাই আসবে 12টা অথবা 2টা, যে কোনো সময় তোমরা পরীক্ষা দিতে পারো। থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে করবে। রায়ান, তুমি নোটগুলো দিয়ে দাও।